একদিকে চেয়ারে ইলেকট্রিক শক দিয়ে আর পিছনে হচ্ছে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা। অনেকে ওখানে পায়খানা প্রস্রাব করেছে ওর মধ্যেই। এই লেডি হিটলারকে ওই যেখানে আয়না ঘরে মানুষকে যেভাবে নির্যাতন করেছে, আমার ঠিক ওনাকে ধরে এনে এবং ওনাকে ধরে আনার জন্য যে ধরনের হুঙ্কার দেওয়া ভারতের কাছে তেমন কিছু না, এর চেয়ে আরো ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা ছিল সেইখানে। তাদের এই যে স্বাভাবিক অবস্থা, আয়নাগরের যে স্বাভাবিক যে রূপ ছিল, এটা তো আমাদের কথা ছিল যে আমরা এটাকে একটা জাদুঘরে পরিণত করব, দুনিয়ার মানুষ দেখবে, দুনিয়ার মানবতাবাদীরা দেখবে যে আওয়ামী হায়েনারা, আওয়ামী ফ্যাসিবাদরা, বাকশালীরা কিভাবে দেশের মানুষের কণ্ঠ রোধ করার জন্য তাদেরকে এই গুম করে, তাদেরকে অপহরণ করে বছরের পর বছর তাদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন। আপনি যাই করবেন এটা নিয়ে আমি তর্ক করব, বিতর্ক করব, এটা নিয়ে আমি প্রশ্ন উত্থাপন করব। আপনার দায়িত্ব হলো আমার এই প্রশ্ন, তর্ক, কুতর্ক, বিতর্ক এগুলো খণ্ডানো। আমি যদি প্রশ্ন উত্থাপন করি যে আজকে তুমি এই ওয়ালটা ভাঙলা কেন, তুমি ক্লিয়ার করতে হবে যে এই কারণে ভাঙছি, এই কারণে ভাঙি নাই। আজকে যে প্রশ্ন আসছে এখানে রং কেন দেওয়া হলো, গোলাপি কেন আসলো, আপনি বলতে হবে এটা আগের থেকে আছে অথবা নেই। এই আয়না ঘরে যারা টর্চারের শিকার হয়েছেন তাদের প্রতি অনুমিতা, যারা এই আয়না ঘরে গিয়ে আর ফেরত আসেননি তাদের রুহের মাগফিরাত, যারা ফেরত এসে বিভীষিকাময় দিন পার করতেছেন বা এই যন্ত্রণাগুলো কল্পনা করে তারা অশান্তি বা তারা খুব বাজে অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদের প্রতিও সহানুভূতি। পাশাপাশি 1600 বলেন, 2000 বলেন, যে শহীদ গুলা আমি বারবার বলি তপ্ত বুলেট নিয়ে শুয়ে আছে, তাদের আত্মার মাগফিরাত কামনা এই শোয়ের মাধ্যমে আত্মার মাগফিরাত কামনা করছি। আর পঙ্গুদের যাতে পুনর্বাসন হয় সেই দাবিও জানাচ্ছি। প্রথমে আপনি প্রশ্ন করেছেন অনুভূতি কি। অনুভূতি লজ্জার, অনুভূতি অপমানের, অনুভূতি ঘৃণার। জাতিসংঘের ডকুমেন্টে এখন স্থান করে নিল গণহত্যায় বাংলাদেশে 1600 নিরীহ মানুষ নিহত হয়েছে। এবং হত্যাটা হয়েছে কি কারণে? শুধু ক্ষমতায় থাকার জন্য। হত্যাটা হয়েছে কি কারণে? শুধু একটি দলের শাসন কায়েম করার জন্য। হত্যাটা হয়েছে লুটপাট আর ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তের জন্য। ইনোসেন্ট মানুষগুলোকে হত্যা করেছে। এই রিপোর্টে রিভিলড হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুকে মারার, ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সরাসরি গুলি করে ছাত্র জনতাকে হত্যা করার। যে বুলেট আমার টাকায় কিনা, যে অস্ত্র আমার টাকায় কিনা, যে সাজোয়া যান আমার টাকায় কিনা। ইয়ামিনকে কিভাবে হত্যা করে রাস্তা ফেলা হলো, কিভাবে মুগ্ধকে মারা হলো, কিভাবে আবু সাইদকে মারা হলো, কিভাবে পুলিশের ওই সন্তানটিকে টেনে হিসড়ে নিয়ে আসতেছে সেভ করার জন্য একটা ছেলে, বারবার গিয়ে গুলি করে মারা হলো। কিভাবে আশুলিয়ায় শুধু মেরেই ক্ষান্ত হয়নি, তাদেরকে পুড়ে ফেলা হলো। এটি জাতিসংঘের তদন্তের আগেই সারা পৃথিবী দেখেছে, আমরা দেখেছি। আর আয়নাঘরের কথা শুরুতে বলেনি, অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান যখন প্রচার হয় আল জাজিরায়, তখনও আমাদের সম্বিত ফিরে আসেনি। তখন আমরা অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান সাজার জন্য কত রকম, কত নানা রঙে, কত নানা ঢঙ্গে এই বাংলাদেশের আমাদের স্বজন, আমার পাশের প্রতিবেশী, আমার পাশের লয়ারকেও দেখেছি কি হ্যাশট্যাগ একটা আছে, আমি জানি না ওই টার্মটা কি, আই এম দ্য প্রাইম মিনিস্টার ম্যান, গর্ব করে এটি প্রচার করেছে। এবং প্রাইম মিনিস্টার ম্যানের পরে যিনি সবচেয়ে বড় অ্যাকিউজড, সে জেনারেল হয়েছে এবং এখনো ধরাছোঁয়ার বাইরে অনেকে। আপনি এই অনুভূতির কথা বলেন, এই অনুভূতি কি মানা যায়? এই অনুভূতি কি সহ্য করা যায়? আমি যদি এখন বিদেশে যাই, আমার বিদেশের তো বন্ধু বান্ধব আছে, ওরা বলে ওরা কি বলবে আমি কোন দেশ থেকে এসেছি, আমি উগান্ডার চেয়ে তো। সবচেয়ে বড় কথা, আপনি শুধু 1 মাসের কথা, খুনের কথা বললেন। নাগরিকের একটু মর্যাদা ছিল না? স্বাধীনতা যুদ্ধে লুঙ্গি খুলে চেক করা হতো সে হিন্দু মুসলমান নাকি কি হাবিজাবি। আর স্বাধীনতার 53 বছরের মাথায় আমার মোবাইল ফোন চেক করে আমার স্ত্রীর সাথে আমার কোন দৃশ্যে আমি অবতীর্ণ হয়েছি সেটি দেখা হতো। আমার মোবাইল ফোন দেখে সিদ্ধান্ত নেওয়া হতো আমি কারাগারে থাকবো না বাইরে থাকবো না আয়না ঘরে থাকবো। রাজনৈতিক কর্মীদের লাশ পাওয়া গেছে হ্যান্ডকাপ পরা রাস্তায়, প্রেস ক্লাবে, তারপরে সুপ্রিম কোর্টে, যেখানে সবার জন্য একটা নিরাপদ জায়গা, সেখান থেকে ঈগল পাখির মতো রাজনৈতিক কর্মী নেতাদেরকে কিভাবে ধরে নিয়ে যাওয়া হতো, কিভাবে পিটানো হতো। এগুলো আমরা তখনও বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি। তখন আধেক বলতাম, এখন ভালো বলি, এখন পুরোটা বলতে পারি। এই এই এখন ধরুন
আজকে আজকে আমি একটা মিডিয়াতে বলেছি, আমি 3টা বাজে একটা মিডিয়াতে বলেছি, বিচারের কথা আসছে, আমি পরিষ্কার করে বললাম যে জাতিসংঘ নিরপেক্ষ তদন্ত সংস্থা দিয়ে, এবং তারা জাতিসংঘ জাতিসংঘ কি প্রকাশ করেছে এবং তাদের এই প্রকাশের বিষয়টা, মূল বিষয়বস্তু কি ছিল আপনার কাছে একটু শুনতে চাই আপনি। জাতিসংঘের কারণ আমাদের দর্শক- আমরা যে মানবতা বিরোধী অপরাধ বলি, অর্থাৎ অকাতরে মানুষের হত্যা করা বলি, ক্লিনজিং বলি, জাতিসংঘ বলেছে ইয়েস, তুমি বিরোধী দলকে সম্পূর্ণভাবে নিঃশেষ করার জন্য এই মানবতা বিরোধী অপরাধ করেছো। তুমি যেই অস্ত্র ব্যবহার করেছো সেই অস্ত্র তো যুদ্ধেও ব্যবহার হয় না, সেই অস্ত্র দিয়ে তুমি নিরীহ মানুষকে হত্যা করেছো, একদমই তুমি টার্গেট করে, খুব ক্লোজ থেকে, কাছের থেকে, এবং সেটা করেছে নির্দেশদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন। তার আশেপাশে যারা ছিল তারা সবাই নির্দেশদাতা, তারা সবাই ওনার নির্দেশ ক্যারি করেছে। আজকে সংবাদ রিভিল করেছে 16 জন এমপি, টোটাল 95 জন অস্ত্র এবং অন্যান্য লিথেল অন্যান্য সরঞ্জামী ছাত্রদের এবং যুবকদের হাতে তুলে দিয়েছে, যুবলীগ এবং ছাত্রলীগের হাতে তুলে দিয়েছে প্রত্যক্ষভাবে। আজকে তদন্ত টিম যেটি করেছে এটি আন্তর্জাতিক মান বজায় রেখে করেছে, এটার থেকে ডানবাম হওয়ার সুযোগ নেই। আমি আপনার শোয়ের মাধ্যমে একটি জিনিস বলতে চাই, আমরা যেরকম একটি রেডিমেড জিনিস পেয়েছি, নিরপেক্ষ জিনিস পেয়েছি, যেটি নিয়ে আর কোনো কমপ্লেইন থাকবে না, থাকার কথাও না, সেই রিপোর্টের উপর ভিত্তি করে যে বিচারটা হবে সেই বিচারটা অত্যন্ত উন্নত মানের হতে হবে। আমি উন্নত মানের এই শব্দ এই কারণে ব্যবহার করেছি, যারা বিচার করবেন তারা পড়ালেখার দিক থেকে, সব দিক থেকে তারা আন্তর্জাতিক মানের হতে হবে। যারা প্রসিকিউশনে থাকবে তারা আন্তর্জাতিক মানের হতে হবে, তাদের লেখাপড়ার, তাদের ডেপথ থাকতে হবে, তাদের নিরপেক্ষতা থাকতে হবে, সবচেয়ে বড় কথা তাদের অ্যাফিলিয়েশন থাকবে না। তারা এই পোস্টে যাওয়ার আগে থাকতে পারে। ওই যে লর্ড ড্যানিং একটা কথা বলছেন যে তোমার অনেক অ্যাফিলিয়েশন থাকবে, কিন্তু যখন তুমি জাজ হিসাবে ওথ নিবা, ডিসকার্ড অল পলিটিক্স, অল প্রিজুডিস। তো সুতরাং এই স্পিরিটের লোকজন বাংলাদেশে কিন্তু খুব বেশি নাই, ছেকে বের করতে হবে। এবং 6 মাস এনাফ। 6 মাসে আমার দেখতে হবে এই ট্রাইব্যুনাল কি যুগোপযোগী হয়েছে কিনা, এই ট্রাইব্যুনাল কি কম্পিটেন্ট এনাফ কিনা, এই ট্রাইব্যুনাল কি যেটি শুরু করার কথা 6 মাসে বা যেটি 6 মাসে শেষ করার কথা করতে পেরেছে কিনা, সেটি চুলচেরা বিশ্লেষণ করে এখানে যোগ হবে, বিয়োগ হবে, সেগুলো করার জন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ জানাই। না হলে কি হবে, না হলে যদি প্রশ্নবিদ্ধ একটা ট্রাইব্যুনাল হয়, প্রশ্নবিদ্ধ প্রসিকিউশন হয়, তাহলে আমার আন্তর্জাতিক মানের যে রিপোর্টটা আসলো সেই রিপোর্টটা ওয়েন্ট ইন ভেইন, যেখানে ছিল সেখানেই থাকবে, তার কার্যকারিতা হবে না, সেইটি দিয়ে আমরা কোনো রেজাল্ট পাবো না। আর যে আয়নাঘরের কথা বললেন, এই আয়নাঘরে যাদেরকে রাখা হলো, ওই ব্যারিস্টার আরমান আমার সাথে পড়েছে লন্ডনে, এই যে আজমি, এই যে শাহিনুর, আরেকটা কথা বলি, কর্নেল শাহিনুর, কর্নেল কিনা আমি, ইফ আই এম নট রং, শাহিনুর না হাসিনুর, হাসিনুর, দেখেন উনি কিন্তু সাহস করে কিন্তু আয়নাঘরের পরে এটা স্কেচ করে দেখিয়ে দিয়েছে আয়নাঘর কি জিনিস। সর্বপ্রথম উনি রিভিল করেছে, কিন্তু ওনাকে আজকে দেখা যায়নি। হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে আমার। আজকে এই লোকগুলোকে আপনি আনবেন না? কি অদ্ভুত, জীবনের সবচেয়ে গোল্ডেন সময় আয়নাঘরে কাটিয়েছে, দেশকে ভালোবেসে তো, বের হওয়ার পরও এই দেশকে ভালোবেসেই তো রিভিল করেছে। আপনি তাদেরকে পুরস্কৃত করবেন না? আমি আপনার শোয়ের মাধ্যমে বললাম, নদী কমিশনের এক চেয়ারম্যান আজকে ইরান সাহেব আছেন, ওনারা রাজনীতিক, ওনারা উঁচু লেভেলে কথা বলেন। আপনারা হয়তো আরেকটা জিনিস জানেন কিনা জানি না, সর্বপ্রথম বাংলাদেশে কিন্তু এই বন্দিশালা বলুন বা গুম করে কোথায় নিয়ে যাওয়া হয়, এটি সর্বপ্রথম কিন্তু এই ফেজ দ্য পিপলে প্রকাশ করা হয়। আমি আমার কথা কখনো এভাবে বলি না, কিন্তু বলছি আজকে সবকিছু সবার আগে সর্বপ্রথম আমরা, আপনার মনে আছে কিনা জানি, 2021 সালে এই যে ইসলামিক বক্তা আবু তোহা আদনানকে ধরে নিয়ে গেছিল, সেটা বেশ তোলপাড় শুরু হয়েছিল সারা বাংলাদেশে। আমরাই সেটাকে সামনে এনেছিলাম, পরে আমরাই ট্রেস করেছিলাম যে আবু তোহা আদনানকে ডিজিএফআই এর হেডকোয়ার্টারে নিয়ে গেছিল। যেদিন আমরা প্রকাশ করেছি, সকালে প্রকাশ করেছি, বিকেলেই আবু তোহা আদনানকে ছাড়তে বাধ্য হয়েছিল, এবং সেদিনই আদালত থেকে স্পেশাল কোর্ট বসে তাকে জামিন দিয়ে মুক্ত করা হয়েছিল। এটা কিন্তু বাংলাদেশ তখন পার্লামেন্ট থেকে শুরু সব জায়গাতে আলোচনা হয়েছে। এরপরে গিয়ে আমরা অন্যান্য বিষয়গুলি, এই বিষয়গুলি আস্তে আস্তে সামনে আসা শুরু করছে। যাক, বললাম এটা আপনাদের ধন্যবাদ। 2021 সালে জনগণ মনে রাখে আর কি, জনগণ আজকাল তো জনগণ মনে রাখে না। আপনার পুরস্কার হলো আপনার লক্ষ লক্ষ আপনার যে ফলোয়ার্স। না, আমার পুরস্কারের জন্য না, এটা পুরস্কার কোনো বিষয় না। বললাম যে এটাও ভুলে যাওয়া যাবে না, কারণ আবু তোহা আদনানের বিষয়টা সারা বাংলাদেশ তখন কাঁপিয়েছিল। পার্লামেন্ট থেকে শুরু করে এমন কোন মানুষ নাই, তখন আমরা প্রতিদিন এই আবু তোহা আদনানের গুমের বিষয় নিয়ে শো করেছি, প্রতিদিন তার স্ত্রীকে নিয়ে
ব্যারিস্টার সারোয়ারও ছিল তখন, মানে তাকে রেখেছিলাম ইয়েতে, আমাদের সাথে তিনি ছিলেন, তখন কেউই সাহস করে এইসব নিয়ে কথা বলার সাহস পায়নি। আমি যখন একটা দুটো এপিসোড করার পর ভাবলাম যে একজন আইনজীবীকে রাখা দরকার, তখন ব্যারিস্টার সারোয়ার অন্যান্য আইনজীবী ডিক্লাইন করেছে আমার প্রস্তাবকে, যে বলছে ভাই এত বড় ঝুঁকিপূর্ণ কাজ আমরা করতে পারবো। তখন এই ব্যারিস্টার সারোয়ার এসেছিল সাহস করে, যাই হোক, তার প্রতি অনেক কৃতজ্ঞতা। কিন্তু এই আমরা যখন প্রকাশ করলাম একদম পুরোপুরি গুগল ট্র্যাকিং এর মাধ্যমে যে তার অবস্থান ডিজিএফআই হেডকোয়ার্টারে, তখনই এটা প্রকাশ করেছিলাম। তখন এটা দুঃসাহসিক একটা কাজ ছিল। জি, এর অনেক পরে গিয়ে আপনার আয়না ঘরের গল্প বা আপনার আল জাজিরা যেটা বলতে চাচ্ছি, আপনারা যেই যে কর্নার থেকে যেই লোকগুলো এই এই যে আন্দোলন সংগ্রাম ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আপনারা জাগিয়ে রেখেছেন স্বপ্ন, তাদের এই আকাম কুকাম গুলো যে প্রকাশিত করেছেন জীবনের ঝুঁকি নিয়ে, আমি বলতেছি এই কথাই বলতেছি। আমি হাসিনুরের কথা আনছি এই কারণে, নদী কমিশনের চেয়ারম্যানের কথা তুললাম, আমি শেষ করি। নদী কমিশনের চেয়ারম্যান এই ফ্যাসিস্ট বিদায়ের 6 মাস আগে চেয়ারম্যান বললো যে বালু খেকো নদী খেকোদের অত্যাচারে থাকা যাচ্ছে না, এবং তিনি যখন এটা পদক্ষেপ নিলেন তখন তখন চাঁদপুরের ডিসি ওনার সাথে একসাথে হয়ে পদক্ষেপ নেওয়া শুরু করলেন, ডিসি সাহেবকে বদলি করলেন, আর ওনাকে 2 সপ্তাহের মাথায় নদী কমিশনের চেয়ারম্যান থেকে স্যাক করা হলো। অর্থাৎ আমি এই কারণে বলতেছি, ইরান সাহেবরা যেহেতু এখানে আছেন, আপনারা আপনাদের নীতি নির্ধারণী বিভিন্ন পলিটিক্যাল পার্টি, আপনার পার্টি সহ নীতি নির্ধারণীতে থাকেন, আপনারা অন্তত 10 জন সৎ লোক যে আমলে খুব নিগৃহীত অবস্থায়ও এই ঝুঁকিপূর্ণ কাজ করেছে, ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলেছে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছে, বলেন না ভাই এই 10 জনকে তোমরা বসাই দেখো না। আমাদের স্থবির হয়ে আছে সবকিছু। আমরা আবার মনে হয় যেন দূর থেকে দূরে চলে যাচ্ছে। আমাদের আশা আকাঙ্ক্ষা ওই যে সমুদ্রের ওপর থেকে যেভাবে গ্রামটা ছোট দেখা যায় ওরকম দেখা যাচ্ছে। তাহলে আমার কথা হলো, আজকে যদি এই পুরস্কারটা না হয়, পুরস্কারের ব্যবস্থা না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মে কেউ এগিয়ে আসবে না, বুঝতে হবে। না, কিন্তু পুরস্কারের কথা পরে একটু যাচ্ছি আপনার কাছে। আমি যদি প্রশ্ন করে শাস্তির কথা বলবেন আপনি, পাশাপাশি এই যে চিত্রগুলি নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন ওঠার কোনো সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে। সুযোগ না থাকা মানে ফ্যাসিস্ট। আপনি যাই করবেন এটা নিয়ে আমি তর্ক করব, বিতর্ক করব, এটা নিয়ে আমি প্রশ্ন উত্থাপন করব। আপনার দায়িত্ব হলো আমার এই প্রশ্ন, তর্ক, কুতর্ক, বিতর্ক এগুলো খণ্ডানো। আমি যদি প্রশ্ন উত্থাপন করি যে আজকে তুমি এই ওয়ালটা ভাঙলা কেন, তুমি ক্লিয়ার করতে হবে যে এই কারণে ভাঙছি, এই কারণে ভাঙি নাই। আজকে যে প্রশ্ন আসছে এখানে রং কেন দেওয়া হলো, গোলাপি কেন আসলো, আপনি বলতে হবে এটা আগের থেকে আছে অথবা নেই, অথবা এই কারণে এটা এখানে এই কাজ করার কারণে এটা হয়েছে। আমার প্রশ্ন আমি পরিষ্কার করে বলতে চাই, আমার ডেমোক্রেসির জন্য আমি ফাইট করেছি। এবং ইলেকট্রিক শক দেওয়ার যে চেয়ার, সেটি নিয়েও প্রশ্ন উঠেছে। সেখানে নূর খান বসে সেটাকে টেস্ট করছিল, এটাকে দেখলাম বেশ ভাইরাল হয়েছে ভিডিওটা, সেটাকে অবশ্যই জবাব দিতে আমরা ঠিকই বলেছেন, অবশ্যই এগুলি উত্তর দিই। আমার প্রশ্ন হলো, আমি আমার দেশের নাগরিক হিসাবে আমি সরকারের কাছে নানাবিধ প্রশ্ন করব, নানাবিধ দাবি উত্থাপন করব, আমি সরকারের অনেক সমালোচনা করব। আমি যদি সরকারের সমালোচনা করে যদি টকশো থেকে বাড়ি ফেরত না যাই, তাহলে মনে করবে গণতন্ত্র না, আমাকে যদি পথে ধরে নিয়ে যায়। আমি যদি আজকে সেন্সের কথা বলি আপনাকে, 6 মাসে একটা বিল্ডিং এর নিচে এরকম মানে এরকম একটা আন্ডারগ্রাউন্ড তৈরি কি করা কি সম্ভব? নেভার বিল্ডিং কমন সেন্সটা বলি, আন্ডারগ্রাউন্ডের নিচে আপনি রুম করবেন, এটা সম্ভব না। আর এখানে তো ছিল মানুষ, আপনার এভিডেন্স কি? আরমান ছিল, আপনার এভিডেন্স কি? আজমি সাহেব ছিল। আজকে এভিডেন্স বলতে তো এভিডেন্স এগুলো আপনার পক্ষে এভিডেন্স, আমি কমন সেন্স থেকে বলছি। তাদের প্রশ্নের বিপরীতে আপনি কি বলবেন? মানে 6 মাসের মধ্যে নর্মালি ন্যাচারালি কি করা সম্ভব কিনা, আমরা যদি ন্যাচারালি কিছু যৌক্তিক প্রশ্ন করি, এবং যেই ফ্লোরটা দেখতে পেয়েছি, এই ফ্লোরটা তো 6 মাসে কেন 6 বছরে এরকম ডিসকালার করার কোনো সুযোগ নেই, মানে ন্যাচারালি করার সুযোগ নেই, কিন্তু তারপরে তো প্রশ্ন উঠছে এবং প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। আমি বললাম যে প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠাটাই ডেমোক্রেসি। আপনি ভালোর জন্য প্রশ্ন উঠবে, মন্দের জন্য প্রশ্ন উঠবে। আমার কথা হলো এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে, এটা আনঅ্যাড্রেস থাকতে পারবে না। আমার ভেরি ভেরি সিম্পল, আনঅ্যাড্রেস থাকতে পারবে না। অর্থাৎ যা যে অবস্থায় আছে এই অবস্থা থেকে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর পরিষ্কার মেসেজ থাকতে হবে। অর্থাৎ জনগণ কিউরিয়াস, এটাকে সহজভাবে নিলে হবে না। এটা আমাদের ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তবে খারাপ ইতিহাসের সাথে জড়িত। এটাকে ভালো করার জন্য এটা জাদুঘরের মতো রাখতে হবে, যে আর বাংলাদেশে নিকট ভবিষ্যতে অথবা দূর ভবিষ্যতে এই ধরনের আয়নাঘর থাকবে না। অর্থাৎ এই মেসেজটা তো মানুষকে দিয়ে আশ্বস্ত করতে হবে, এটাকে জাদুঘরে রূপান্তরিত করতে হবে। তবে আরেকটা জিনিস আমার তো মানে প্রশ্ন জাগে, আপনি 6 মাস পরে রিভিল করার দরকার কি ছিল? আপনি কেন না 1 মাস 2 মাসের মাথায় এটা রিভিল করে এইভাবে
যান নাই, তখন তো যদি যেতেন তখন তো আর আপনার এই 6 মাসের গ্যাপের কথা বলা হতো না। আমি তো এখন নাগরিক হিসেবে প্রশ্ন করতে পারি, তাহলে আপনি 6 মাস কি করছেন? এই যমুনার থেকে ওখানে যেতে তো আধা ঘন্টা লাগে, আর ওনার লাগে 15 মিনিট, যেহেতু উনি ভিআইপি প্রোটোকল পান। তাহলে হোয়াই 6 মাস পরে? এই প্রশ্ন আমি নাগরিক হিসেবে করতে পারবো না, এবং এই প্রশ্ন অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করার জন্যই ওনারা ওখানে বসে আছে। আমি যেটা শেষ করতে চাই এইভাবে বলে, যে শাস্তির কথা, আপনি যদি শাস্তি নিশ্চিত না করতে পারেন, আমরা বারবার বলছি যে অন্তত 10 জনের শাস্তি নিশ্চিত করেন। আমরা বারবার বলছি যে এখনো যারা ফ্যাসিস্ট বসে আছে এই চেয়ারে, এখনো যারা বসে আছে, অথর্ব যারা বসে আছে, সুপার গ্লু লাগিয়ে যারা বসে আছে, কেন রাজনৈতিক দলগুলো ভাই তাদের নাম মেনশন করে তাদেরকে আলটিমেটাম দেয় না 6 দিনের ভিতর তুমি যাও? এটাতে মানুষ কি মনে করে জানেন? পাবলিক পারসেপশন হলো সবাই একাকার হয়ে গেছে, সবাই বেনিফিশিয়ারি হয়ে গেছে, সবার আত্মীয় স্বজন পরিচয় দিয়ে এখন ওই চেয়ারে তারা আঁকড়ে আছে। তো সুতরাং এই অ্যাজাম্পশন গুলো আপনাকে তো ওভারকাম করতে হবে। আর যদি ওভারকাম না করেন, মানুষ মনে করে এটি সত্য, আপনারা রাজনৈতিক দলগুলো এই বন্দোবস্তের ভিতর চলে গিয়েছেন, কেউ ঠিকাদারি করার জন্য ওদের লাইসেন্স ব্যবহার করতেছেন, আর কেউ বদলি বাণিজ্যের জন্য আপনার আপন ভাতিজা, ভাগনা, মামা, খালুকে ওখানে বসিয়েছেন, এবং তারপরে বিভিন্ন সাংবিধানিক পোস্ট বলেন, বড় গুরুত্বপূর্ণ পোস্ট বলেন, আপনি আপনার আইদার দলের লোক সিলেক্ট করতেছেন, অথবা আপনার মামা, খালা, নানা যে আপনার কথা শুনবে। ডিজাস্টার হয়েছে, যে কথা শুনবে তাকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসার কারণে আমার প্রতিষ্ঠানিক সবকিছু ধ্বংস হয়ে গেছে। ইলেকশন কমিশন বলেন, পিএসসি বলেন, আপনার দুদক বলেন, সবকিছু ধ্বংস হয়েছে শুধু মাইম্যানের জন্য। আজকে আবার যদি মাইম্যান হয়, তাহলে আমরা শুধু পরিবর্তন হব সময়ের, আমরা শুধু পরিবর্তন হব প্লেসের। দেখবেন আমরা নিকট ভবিষ্যতে আবার সাগরে নিমজ্জিত হব। সেটি যাতে না হয়, সেটি হলো শহীদের আত্মত্যাগের স্পিরিট। শহীদরা বসে আমাদেরকে দেখছে, শহীদরা বসে আমাদেরকে জাজ করতেছে। যদি আমরা বিচ্যুত হই, অভিসম্পদ থেকে আমাদের মুক্তি নাই। আর যদি আমরা ভালো কাজ করি, তারা শান্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। মুসলিম হিসাবে আমরা সেটাই বিশ্বাস করি। আপনাকে ধন্যবাদ সাগর ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা খুবই স্পর্শকাতর একটি বিষয় নিয়ে কথা বলছি আজকে। আপনাদের কাছ থেকে মন্তব্য আশা করি, কারণ আমরা চাই না এরকম একটা স্পর্শকাতর প্রশ্নবিদ্ধ হোক। একদিকে চেয়ারে ইলেকট্রিক শক দিয়ে আর পিছনে হচ্ছে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা। অনেকে ওখানে পায়খানা প্রস্রাব করেছে ওর মধ্যেই। এই লেডি হিটলারকে ওই যেখানে আয়না ঘরে মানুষকে যেভাবে নির্যাতন করেছে, আমার ঠিক ওনাকে ধরে এনে এবং ওনাকে ধরা আনার জন্য যে ধরনের হুঙ্কার দেওয়া উচিত, ভারতের কাছে চাপ সৃষ্টি করা উচিত। আমরা ছোটবেলা থেকে শুনেছি যে রাষ্ট্রের যিনি প্রধান, তার কাজ হচ্ছে দুষ্টের দমন এবং শিষ্টের পালন। কিন্তু শেখ হাসিনা কিন্তু নিজে ওই যে সাবেক সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ সহ আরো অন্যান্যদের নিয়ে খুব গর্বের সঙ্গে বলতেন, উনি করতেন হচ্ছে দুষ্টের পালন আর শিষ্টের নির্যাতন, ঠিক উল্টোটাই করতেন। এবং সে কথাটা কিন্তু উনি গর্বের সঙ্গেই বলতেন। এই দুষ্টদেরকে সাথে পাওয়াতে তিনি আনন্দ বোধ করতেন, তাদেরকে দিয়ে নানান ধরনের অপকর্ম করাচ্ছেন, সে কথাটা কিন্তু গোপন ছিল না। প্রথম থেকে এই জিনিসগুলো সবার মধ্যে আমরা দেখেছি আর কি। আমরা দেখেছি প্রধান বিচারপতির সেই বুকে লাথি দিয়ে তাকে এই দেশ থেকে বিদায় করা আমরা তাদের দেখেছি। আমরা জামাতের যে সমস্ত নেতৃবৃন্দ এখন ইদানিংকালে মব জাস্টিসের কথা ইদানিংকালে প্রচার হচ্ছে বেশি, কিন্তু ওই যে কাদের মোল্লা, সেই কাদের মোল্লার তো নিম্ন আদালত তার সাজা দিয়েছিল খুব অল্প, তার ফাঁসির আদেশ দেয় নাই। তারপরে সেইখানে সেই ইমরান এইচ চৌধুরী তাকে সহ সমস্ত স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের বাধ্য করছে তারা যেন গণজাগরণ মঞ্চে যায়। তারা সমস্ত আমরা দেখেছি যে ওইখানে সেই শাহবাগের 3 মোড়ে 3টা হাসপাতাল, একদিকে বারডেম, একদিকে পিজি হাসপাতাল, ওই পাশে হচ্ছে ঢাকা মেডিকেল। শত শত রোগী তারা মুমূর্ষু অবস্থায় যেতে পারেনি শুধুমাত্র এই গণজাগরণ মঞ্চের কার্যক্রমের কারণে। ওখানে গাড়ি ঘোড়া বন্ধ, সব রিক্সা বন্ধ, সেই হাহাকার আমরা দেখেছি। এরপরেও সেইখানে সরকারি পৃষ্ঠপোষকতায় তাদেরকে দিয়ে ওইখানে দিনের পর দিন, রাতের পর রাত তারা ওই সময় কাদের মোল্লার ফাঁসির জন্য, জামাতের নেতাদের ফাঁসির দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে রাষ্ট্রকে, বিচার বিভাগকে, প্রধান বিশেষ করে মানুষের তো 2 জায়গা বিচার হয়, একটা হচ্ছে পরকাল সৃষ্টিকর্তার কাছে বিচার, আর একটা বিচার করে হচ্ছে যারা জজ থাকে, ব্যারিস্টার, আপনার কোর্ট কাছারি যিনি থাকেন, ম্যাজিস্ট্রেট থাকে, বিভিন্ন জজ থাকে। তো তাদেরকে পর্যন্ত তাদের যে বিবেকের তাড়না, তাদের আইনের শাসন প্রতিষ্ঠা, এইগুলো করতে দেয় নাই। যা মনে চেয়েছে সেই কাজগুলোই করেছে। সেই জার্মানির হিটলার যে কাজটা করেছিল, সেখানেও চেয়ার রেখেছিল, উনিও সেই চেয়ার রেখেছে, ইলেকট্রিক চেয়ার। উনাকে তো লেডি হিটলার বললে পরে মোটামুটি এখন একটা কোনো অত্যুক্তি হয় না। আমার মনে হয় এই ধরনের একটা লেডি হিটলার ওনার নাম দিয়ে এখন নতুন করে করা যায়। আবার দেখেন
একটা ভালো কিছু হলেই ওনার ছাঙ্গ পাঙ্গরায় মানে এত পরিমাণ টাকা নিয়ে গিয়েছে যে সেই টাকাগুলো নিয়ে এখন ঘরে বসে সেই ফেসবুক থেকে আরম্ভ করে সমস্ত যে প্রচার মাধ্যম সেখানে সেই গুজব তৈরি করে, একটার পরেই নতুন করে গুজব তৈরি করে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করে, মানুষের মধ্যে এই চুপ করে ডুব করে বাংলাদেশে ঢুকে পড়বে মানুষের অনেকেই আয়নাঘর আয়নাঘর বা এই যে এখন যেটি আমরা দেখলাম, যে চিত্র দেখলাম আপনার বন্দিশালার, এটিকেও অনেকটাই তারা বলছে। আজকে দেখলাম সারাদিন ফেসবুকের মধ্যে বা সোশ্যাল মিডিয়াতে তারা বলছে যে এটি আসলে সত্য নয়, এটি বানানো। এটা তো একটা ভয়ঙ্কর সে আপনার পালকিরার ওখানে আমরা দেখেছি যে সেই মরুভূমির মধ্যে রেখে মানুষকে যেভাবে মানে কল্পনা করা যায়, একদিকে চেয়ারে ইলেকট্রিক শক দিয়ে আর পিছনে হচ্ছে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করা, অনেকে ওখানে পায়খানা প্রস্রাব করেছে ওর মধ্যেই, তাকে সেইভাবে তাদের খাওয়া নাই, মানে তাদের পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, নির্যাতনের স্ট্রিম রোলার। তো এইটা তো কোনো মানুষের ক্ষেত্রে এটা হতে পারে না, এটা কোনো মানুষ যদি কোনো থাকে সেই সংজ্ঞায়িত হতে পারে না। রাষ্ট্রের কাজটা কি, প্রধান মানে যিনি রাষ্ট্রের প্রধান তার কাজটা কি, জনগণকে তিনি সন্তানের মতো লালন পালন করবেন, সন্তানের মতো দেখাশোনা করবেন, তাদের সুযোগ সুবিধা দেখবেন, খেদমত করবেন। কেন ওই যে তখন পোস্টার থাকে যে জনগণের খেদমত করার সুযোগ দিন, তো এটা কি জনগণের খেদমত করার সুযোগ? আমার মতে এই প্রধান যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এসে ওই আয়না ঘরে রেখে ইলেকট্রিক শক দিয়ে যদি ওনাকে ওইভাবে বিচার করা যায় তাহলে সঠিক বিচার হয়। এমনি সরাসরি ফাঁসি দেওয়া কিংবা সরাসরি তাকে কোনো জেল জরিমানা দিলে এটা বিচার আমার মতে হয় না। আমার এটা তিনি যে কাজ সমানভাবেই তার বিচারটা পাওয়া উচিত, এটা তো আমার বক্তব্য। এরপরে জুলাই আগস্টের ব্যাপারে আপনার বক্তব্য কি? জুলাই আগস্টের ব্যাপারে বিষয়টা দেখেন, আমার জাতিসংঘ স্পষ্ট হিসেব দিয়েছে যে এতদিন পরে উনি আয়নাঘর দেখতে যাবেন কেন? এটা কিন্তু মানে শুধুমাত্র ওই ব্যারিস্টার সাহেবের সঙ্গে মানে একমত তা না, এটা কিন্তু প্রত্যেকটি মানুষের প্রশ্ন। এইটার সঙ্গে সঙ্গে যাওয়া উচিত ছিল, যখন পুলিশ কাজ করতেছিল না, পুলিশদের ছাঁটাই করে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার মানুষ, ইয়াং ছেলে যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে নিয়ে এসে নতুন করে এতদিনে মানে আমি যতটুকু জানি কিছুদিন আগে তো এটাও বলেছিল যে যেতে পারবে না, অনেকটাই তো জোর করেই মনে হয় এটাকে মানে পরিদর্শন করবার জন্য আপনার ব্যবস্থা করা হয়েছে। কারণ সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ওখানে এই আয়নাঘর পরিদর্শন করতে দেওয়া হবে না বা যেতে পারবে না, এই ধরনের কথা তো কয়েকদিন আগে উঠেছিল যতটুকু শুনলাম। তো এটা সেখানে আসলে রহস্যটা কি? রহস্য তো অবশ্যই উন্মোচন করতে হবে। তার মানেটা হচ্ছে শস্যের মধ্যে ভূত রয়েই গেছে, আগামী দিনে এদের বিচার হবে কিনা এটাও আমার এখন সন্দেহ জাগে। যে এই যে যাই হোক, যারা এই যে হাজার হাজার মানুষকে হত্যা করে, আজকে জাতিসংঘ যেটা বলেছে যে 1400 বেশি মানুষকে হত্যা করা হয়েছে, হেলিকপ্টার থেকে মানে যে গুলি হয়েছে সেটা শেখ হাসিনার নির্দেশে এই গুলি হয়েছে, এবং সমস্ত অপরাধের জাতিসংঘ তো একেবারেই নিরপেক্ষভাবে এই করেছে। সমস্ত আওয়ামী লীগরাও বলেছিল জাতিসংঘের তত্ত্বাবধানে যেন এই তদন্ত হয়। আজকে তারা কিন্তু সেই তত্ত্বাবধানে নিরপেক্ষ তত্ত্ব মানে যেটা হয়েছে তদন্ত হয়েছে, সেখানে কিন্তু প্রমাণিত হয়েছে যে তিনি অপরাধী, এবং তিনি শুধু ভয়ঙ্কর অপরাধী নয়, তিনি একজন ভয়ঙ্কর অপরাধী। তো সেই কারণে আমি মনে করি যে বর্তমান সরকারের যে পরিমাণ ভূমিকা নেওয়া উচিত ছিল, এত বড় একটা ঘটনা এখন নর্মাল হয়ে যাচ্ছে, মানুষ প্রত্যেকে এটা নিয়ে কোনো হচ্ছে না। অথচ আজকে ফেসবুক গুলো মনিটরিং করা উচিত ছিল, যারা ফেসবুকে এখনো গালাগালি, এখনো গুজব ছড়ায়, এখনো এটা নিয়ে বিভ্রান্তি ছড়ায়, এদেরকে সে ধরা উচিত, ধরে একটা ফেসবুক মনিটরিং সেল, তারপরে আরো যা যা করার দরকার ছিল, অনেক কিছু করার দরকার ছিল। আমি দেখি যে তার কোনোটাই করতেছে না। এই সরকার এদের বিচার করবে কিনা এটাও সন্দেহের ব্যাপার। যে পরিমাণ মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল প্রথম দিকে, যে সেই আশা আকাঙ্ক্ষা এখন কিন্তু ভঙ্গ হতে শুরু করেছে। তো সব দিকে আমি মনে করি যে এই লেডি হিটলারকে ওই যেখানে আয়না ঘরে মানুষকে যেভাবে নির্যাতন করেছে, আমার ঠিক ওনাকে ধরে এনে এবং ওনাকে ধরে আনার জন্য যে ধরনের হুঙ্কার দেওয়া উচিত, ভারতের কাছে চাপ সৃষ্টি করা উচিত, সেটাও কিন্তু হচ্ছে না। সেটা তো এইটা নিয়ে ভারত তো বাংলাদেশের বিষয়টা নিয়ে অনেকটাই মানে একদম শেখ হাসিনার পক্ষে প্রকাশ্যে যুদ্ধ নেমেছে। ভারতের কি আপনার কোনো মেসেজ? হ্যাঁ, ভারত কি এটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ নয়? আজকে ভারতের সাংবাদিক অর্ক দেব, সেও কিন্তু এই আয়নাঘর দেখে গিয়েছে, গিয়ে কিন্তু ওইখানে ঠিকই এইগুলো লেখালেখি করেছে। এটা তো ভারতের জন্য লজ্জার যে এত বড় একজন খুনি, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত খুনি, ভারত তাকে আশ্রয় দিয়েছে। ভারত যদি কোনো একটা ভালো মানুষের আশ্রয় দিত, নির্যাতিত মানুষের আশ্রয় দেয়, তাহলে কিন্তু কথা, শুধুমাত্র একজন না,
শত অপরাধী আজকে ভারতে ওইখানে আশ্রয় দিয়েছে। এটা কিন্তু খুবই বেদনাদায়ক এবং খুবই দুঃখজনক, এবং এই বিষয়গুলো যেভাবে জোরালো ভাবে ভারতের কাছে দাবি করা উচিত আমাদের, আমরা কিন্তু সেইভাবে দাবি করিনি। আমাদের জনগণ এটা নিয়ে মিছিল মিটিং বিক্ষোভ করা উচিত, এই ভারতের এই বিষয়গুলো নিয়ে এসে তাদেরকে জোরালো দাবি জানানো উচিত। শুধু একজন গিয়েছে তা তো না, শত শত যতগুলো নেতা, এবং তারা ওইখানে বসে বসে সমস্ত সেই কাশিম বাজার কুঠির মতো ওইখানে বসে বসে যত ষড়যন্ত্র করার যা করার সেগুলো এখনো করছে, এবং সেখান থেকে সুবিধা নিচ্ছে। এখান থেকে টাকাগুলো তারা মানে নির্ভয়ে পাচার করে নিয়ে গিয়েছে, যে টাকাগুলো তখনই বন্ধ করে দেওয়া উচিত ছিল। তখনই উচিত ছিল যে এই মানে সেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই ওই বলা উচিত ছিল যে 7 দিন টাইম দিলাম, সব টাকা যার যার টাকা আছে সব ব্যাংকে জমা দেন। ব্যাংকে জমা দেওয়ার পরেই তারপরেই বলা উচিত ছিল যে এই সম্পূর্ণ টাকা হলো করে দিলাম, এই বাজেয়াপ্ত বলতে গেলে না, ওই যে সমস্ত 500 টাকার নোট, 1000 টাকার নোট, এইগুলো হচ্ছে কি বলে বাজেয়াপ্ত করা। হ্যাঁ, বাজেয়াপ্ত করে নতুন করে আবার টাকা ছেপে তারপর তখন তো এমনি এই সমস্ত অবৈধ টাকাগুলো মানে হয়ে যেত, তারা আর বাইরে আনতে পারতো না। তাহলে এইটা করলেও কিন্তু এই অপরাধ অনেকটাই আমরা নিষ্ক্রিয় করতে পারতাম, কিন্তু এই সরকার কিন্তু সেই জিনিসটা করে নাই। এটা কিন্তু প্রথম থেকে করা উচিত ছিল। এবং যাদের উপদেষ্টা নিয়োগ করতেছে, মানে এর আগেও আমরা দেখলাম জনগণ এটা চায় না, যাদের বিরুদ্ধে অভিযোগ করে পরবর্তীকালে দেখলাম তারাও রয়ে যাচ্ছে, সেটা নিয়ে জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাও আমি প্রতিফলন হলো না। আপনাদের সাথে কথা বলার অবস্থাতেই আমি এই গুম কমিশনের প্রধান যারা নূর খানকে কল দিয়েছিলাম, তিনি অনেকটা এই বিষয়ে কথা বলতে চাইলেন না। তো এটি আসলে এই রহস্য উন্মোচন করার জন্য অবশ্যই কথা বলবো, আমি অন্তত কথা বলে যাব, কারণ সেই প্রশ্নগুলি যেগুলি উঠেছে সবাই বলছে প্রশ্ন উত্তর দিতে হবে, তারা তো ডিক্লাইন করতে পারেন না, তারা অ্যাভয়েড করতে পারেন না এসব নিয়ে। না প্রথম থেকে আজকে বাংলাদেশের এই মানে দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের প্রথম ফেজ দ্য পিপলের মাঠে নামে, এবং বাংলাদেশের জনমত তৈরিতে মানে ফেজ দ্য পিপল হলে অগ্রণী ভূমিকা রেখেছে সব জায়গায়। এই খুন গুম, তারপরে আপনার ইসের থেকে এই যে আয়নাঘর, এই আয়নাঘরের কথা তো মানুষ জানতোই না, মানুষ জানতো যে হাওয়া হয়ে যায়। সে আমরা যে ইসের সময় ইংরেজ আমলে এরকম একটা মানে বাহিনী ছিল, চট করে নিয়ে গেলে গুম হয়ে যেত আর কি, কি নাম জানো আর কি। তো যাই হোক, সেটা ভুলে গেছি। তো আমার মতে যে এখন এই ব্যাপারে আপনার থেকে আরো মানে সচেতন প্রশ্ন উত্তর নিতে তেমন কিছু না, এর চেয়ে আরো ভয়ঙ্কর অবস্থা ছিল সেইখানে। তাদের এই যে স্বাভাবিক অবস্থা, আয়নাগরের যে স্বাভাবিক যে রূপ ছিল, এটা তো আমাদের কথা ছিল যে আমরা এটাকে একটা জাদুঘরে পরিণত করব। দুনিয়ার মানুষ দেখবে, দুনিয়ার মানবতাবাদীরা দেখবে যে আওয়ামী হায়েনারা, আওয়ামী ফ্যাসিবাদরা, বাকশালীরা কিভাবে দেশের মানুষের কণ্ঠ রোধ করার জন্য তাদেরকে এই গুম করে, তাদেরকে অপহরণ করে বছরের পর বছর তাদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে। এটি নিয়ে আমাদের একদম প্রাণ ভরে আমরা খুব গভীরভাবে বিশ্লেষণ করতে চাই এবং জানতে চাই এটির যদি সত্য হয়ে থাকে, ডেফিনেটলি এটি সত্য, কিন্তু এতদিন পরে কেন উন্মোচিত হলো, এই প্রশ্ন তো রয়েই গেছে। আর এই যে ভয়াবহ চিত্র আমরা দেখলাম, যারা মোস্তাফিজুর রহমান ইরান, শেখ হাসিনার আমলে এই এতটা ভয়াবহতা মানুষ তো দেখেনি, এতটা ভয়াবহতা। মানে যে রুমগুলি, ছোট ছোট রুম আপনি দেখেছেন, যেগুলি আমরা ভিডিওতে যারা ওখানে গেছেন ভিডিও করে ইতিমধ্যে প্রকাশ করেছে, এই ছোট ছোট রুমগুলির মধ্যে বছর পর বছর মানুষজন ছিল। যে ব্যারিস্টার আরমান, তিনি শুকিয়ে এবং কাঠ হয়ে বেরিয়েছে। হ্যাঁ, আমরা তার চেহারা দেখেছি, শারীরিক অবস্থা দেখেছি। এখন এই চিত্র দেখার পর আপনার অনুভূতি শুনতে চাই। জাতিসংঘ ইতিমধ্যে প্রকাশ করেছে 1600 মানুষকে হত্যা করা হয়েছে এই জুলাই আগস্টে। জি, ধন্যবাদ সাইফুর সাগর ভাই। আমার সাথে প্যানেল আলোচক ব্যারিস্টার ওমর ফারুক ভাই এবং অ্যাডভোকেট আমাদের অ্যাডভোকেট, আমার নামটা সামনে আসতেছে না, নামটা ভুলে গেছি, ব্যারিস্টার ওমর ফারুক। আমাদের হ্যাঁ, ওমর ফারুক ভাই, আর হচ্ছে আমাদের দাদা অ্যাডভোকেট গোবিন্দ প্রমাণিক ভাই, যারা আমাদের দেখছেন এবং আমাদেরকে দেখবেন, আমি সবাইকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দুনিয়াতে এই দুনিয়াতে এখনো বেশ কিছু দেশে আমরা বিভিন্ন ধরনের লোমহর্ষক টর্চার সেলের আমরা নাম শুনেছি। আমরা এই ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদেরকে নির্যাতন নিপীড়ন এবং তাদের সেখানেও টর্চার সেলের কথা শুনেছি। আমরা এরকম বিভিন্ন দেশে আমরা গুয়েন্তানামো বে কারাগারে যে টর্চার সেলের কথা শুনেছি।
কিন্তু বাংলাদেশে যে আয়নাঘর নামক একটা জায়গা বা এরকম একটা কিছু আছে, এটা আমরা মিডিয়ার কল্যাণে কিন্তু আমরা আসলে এটা বুঝতে পেরেছি, আমরা জানতে পেরেছি। আমাদের ভাইদেরকে যারা গণতন্ত্রের জন্য, যারা ভোটের অধিকারের জন্য, যারা মানবাধিকার আইনের শাসনকে প্রতিষ্ঠার জন্য, যাদেরকে ধরে নিয়ে খুনি হাসিনা তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মাসের পর মাস, যুগের প্রায় যুগ বলা যায়, যুগে অনেক কিন্তু যুগ হয়েছে, তো তাদেরকে সেই আরমানের চিত্র আমাদের ব্যারিস্টার আজমির সাহেব থেকে শুরু করে আমরা ইলিয়াস আলীকে তো পেলামই না, আমরা সেই দিনারকে আমরা পেলাম না, আমরা চৌধুরী আলমের কি হয়েছে, তিনি এখনো আছে কিনা অন্য কোনো আয়না ঘরে তাও আমরা জানি না। এই আমাদের প্রায় হাজারের উপরে মানুষ আমাদেরকে কিন্তু একবারে আমরা হারিয়ে ফেলেছি আমরা, এবং কিছু ভাই আমাদের ফিরে এসেছে, এবং যার কারণে হাসিনুর ভাইয়ের মুখ থেকে আমরা অনেকবার শুনেছি, আমরা ব্যারিস্টার আজমি ভাইয়ের কাছ থেকে শুনেছি যে এই যে আয়না ঘরে তাদের কিভাবে টর্চার করা হতো। আজকে যে আয়নাঘর দেখতে গিয়েছেন অনেকেই বলেছেন যারা সেই আয়নাঘরের নির্যাতনের শিকার, বলছে এটা তেমন কিছু না, এর চেয়ে আরো ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা ছিল সেইখানে, সেই পৈশাচিক অবস্থা ছিল, মানব চরম এক অবস্থা সেখানকার ছিল। কিন্তু আমার প্রশ্ন হলো যে ওমর ফারুক ভাই একটা চমৎকার কথা বলেছেন যে যেই রক্তের পদ্মে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আজকে ক্ষমতায় বসেছেন বা আছেন, আমরা তাকে বসিয়েছি, যাই হোক সবই সত্য, কিন্তু তিনি আজকে 6 মাস পরে এই আমাদের আয়নাঘর দেখতে যাবেন কেন? উনি তো আরো আগে যাওয়ার কথা ছিল। আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর তিনি সহ তার টিম কেন এখনো যান নাই সেখানে? এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক যেই বিষয়টা আমি দেখলাম এই আয়নাঘরের, সেখানে ভাঙ্গা হয়েছে, আয়নাঘরের সেই স্বাভাবিকতা নেই। এগুলা কারা ভাঙছে, এগুলা কারা এই রং পরিবর্তন করেছে, সেখানে দৃশ্যের পরিবর্তন কারা করেছে, এগুলো কিভাবে হলো, এই বিষয়গুলো না আজকে আলোচনায় আসা দরকার, এগুলো নিয়ে না কথা বলা দরকার। এই তাদের এই যে স্বাভাবিক অবস্থা, আয়নাঘরের যে স্বাভাবিক যেই রূপ ছিল, এটা তো আমাদের কথা ছিল যে আমরা এটাকে একটা জাদুঘরে পরিণত করব, দুনিয়ার মানুষ দেখবে, দুনিয়ার মানবতাবাদীরা দেখবে যে আওয়ামী হায়েনারা, আওয়ামী ফ্যাসিবাদরা, বাকশালীরা কিভাবে দেশের মানুষের কণ্ঠ রোধ করার জন্য তাদেরকে এই গুম করে, তাদেরকে অপহরণ করে বছরের পর বছর তাদেরকে কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে। তো আজকে এই বিষয়গুলো আমি মনে করি খুবই জরুরি, এবং এই বিষয়ে দ্রুত অ্যাকশন নেওয়া দরকার যে এই আয়নাঘরের এই দেওয়ালগুলো ভাঙলো কারা, কারা এর স্বাভাবিকতাকে পরিবর্তন করেছে। আপনি জানেন যে আমি একজন খুবই নির্যাতিত একজন মানুষ, আমাকে যুবলীগ সেই মতিঝিলে 2012 সালে হত্যার উদ্দেশ্যে আমাকে হামলা করেছিল, আমার পুরো শরীর জামা খুললে সাদা, আমি এই শীতের সময় আমি আসলে খুব আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন গিটে গিটে আমার ব্যথা, অনেক ব্যথা অনুভব করি, অনেক খুব ব্যথায় আমার কাতরাতে হচ্ছে। তো এই যে আমরা যারা মজলুম, আমরা যারা এই আওয়ামী দুঃশাসনের শিকার, এই মানুষগুলো আমার চেয়ে অনেকে বেশি হয়েছে, অনেকে হাসিনুর ভাই সহ যারা আছেন তাদেরকে রাষ্ট্র তার জন্য কি করেছে, এই 6 মাসে তাদের জন্য আমরা কি করতে পেরেছি, তাদের জন্য আমাদের কি ভূমিকা আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে এই 6 মাসের ব্যবধানে আজকে কিন্তু আমাদের বিগত 17টি বছরে আমরা কিন্তু বিএনপি জামাতের অধিকাংশ মানুষকে দেখিনি যে আওয়ামী লীগ তারা তাদেরকে আওয়ামী লীগ বানিয়ে ফেলেছে, কিন্তু আমরা এই 6 মাসে দেখেছি যে আমাদের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভাগ বটোয়ারা করে সব নিয়ে গেছে। এখন আমার মনে হয় আওয়ামী লীগের নেতা কর্মী আর অবশিষ্ট নাই, এখন যা বাকি আছে তা বোধহয় নতুন দল ছাত্ররা যে দল করবে ওখানেও মনে হয় বুকিং হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু কথা ছিল না, আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, আমরা হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এদেশের গণমানুষের রোষানলের পরে। কিন্তু আজকে এই ফ্যাসিবাদের যে দোসররা, যেই প্রায় 650 যে আওয়ামী লীগের নেতা ভিআইপিরা যে সেনা ক্যাম্পে যে আশ্রয় নিল, নিরাপদ আশ্রয় যারা গেল, তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? এই জন্য দায়িত্ব সেনাবাহিনী এবং সেনাপ্রধানের এই বিষয়ে স্পষ্ট করা উচিত। আজকে তারা তো প্রত্যেকে এই ফৌজদারি মামলার আসামি, প্রত্যেকে হত্যা মামলার আসামি, তারা বিভিন্ন গুম খুন অপহরণের আসামি, তারা ব্যাংক ডাকাতি অর্থ পাচারের আসামি, তাদেরকে কেন তিনি সেফ হোমে রাখলেন এবং তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন?
আর একটা প্রশ্ন কিন্তু সাগর ভাই ঘুরে ফিরে আসছে, যে শেখ হাসিনা এই যে তার যে দেশ ছেড়ে যাওয়ার যে পরিবেশ, এই যে সেনাবাহিনীর বিমানে করে করে তিনি যে দেশ ছেড়ে গিয়েছেন, তার এই পালিয়ে যাওয়ায় কিন্তু সেনাবাহিনী সহযোগিতা করেছে। আজকে আমরা ভারতকে বলতেছি তুমি আমাদেরকে ফেরত দাও, আমরা ইন্টারপোলের সহযোগিতা নিচ্ছি, আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি, আমরা মোদিজিকে বলছি। আমাদের এই প্রশ্নগুলো তো আজকে আসার কোনো দরকার ছিল না, যদি সেনাপ্রধান এই সেনাবাহিনী যদি তাকে গ্রেপ্তার করতেন এবং তাকে যদি আইনের হাতে তুলে দিতেন। আমরা চাই না যে শেখ হাসিনাকে এদেশের জনগণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাকে মেরে কেটে একবার শেষ করে দেখ। এই পরিস্থিতিতে তাকে উদ্ধার করে তাকে তো আইনের হাতে তুলে দিতে পারতেন। তাকে কেন এই বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছে? আর আজকে আমরা আর্তনাদ করতেছি, আমরা আজকে হাই হোসেন করছি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। মোদিজি তো আওয়ামী লীগই বলেছে তাদের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এখন বৈধ বিয়ে হয়েছে কিনা এটা আমরা জানি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো এবং বাংলাদেশের যে অবস্থা, সামনে কি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ, সে বিষয় নিয়ে আলোচনা করা হলো। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি ঐক্যমতের ভিত্তিতে সামনে এগিয়ে যাবে এবং সকলের ঐক্য চাচ্ছে। প্রিয় দর্শক, এই যে বিষয়গুলো সামনে দাঁড়িয়েছে, ভারত যেভাবে বাংলাদেশের প্রতি আগ্রাসন দেখাচ্ছে সেই বিষয় নিয়ে কথা বলা হলো। বিএনপি জামায়াতের অবস্থা, যে মুখোমুখি অবস্থা, সেই বিষয়গুলি স্পষ্ট করা হলো। সেই সাথে আয়নাঘর নিয়েও সারা বাংলাদেশে ব্যাপক কি বলবো যে ব্যাপক আলোচনা সমালোচনা রয়েছে। অনেকে বলছে যে আয়নাঘর দেখানো হয়েছে, সে আয়নাঘর সঠিক নয় বা আয়নাঘরকে বিকৃত করে দেখানো হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।